হ্যাঁ, মানে এটা প্লে স্টেশনের কন্ট্রোলার। আমার পেছনে যদি দেখতে পান ডেস্কটপে প্লে স্টেশন জ্বলছে। মানে এই ঘটনাটা কি করে ঘটলো সেটা নিয়ে আজকের ভিডিও। নমস্কার, আমি নীল, আপনারা দেখছেন টুকটাক টেক। আর আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে একজন পিসি গেমার, যে গেমার বলবো না, পিসি গেম প্লেয়ার, যে সারা জীবন পিসি ব্যবহার করে গেছে, তার হাতে PS4 পড়লে ঠিক কী ঘটে। ভিডিওতে যাওয়ার আগে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার গলার এই অবস্থার জন্য। ঠান্ডা লেগে গলাটা বসে আছে, কিছু করার নেই। চেষ্টা করব ভয়েসটাকে একটু এনহান্স করে দেওয়া যাতে কথাগুলো বুঝতে অসুবিধা না হয়। তো সবার আগে সেই প্রশ্নটাতে আসি, যে প্রশ্নটা অনেকের মনেই জাগতে পারে, যে আজকে 2022 সালের আর কদিন বাদে শুরু হবে, তার মুখে বসে কেন PS4 বা PS4 Pro কেন, PS5 কেন নয়। সবার আগে কথা বলি যে এটা আমার নয় বা আমার কেনা নয়, এটা আসলে কিনেছে আমার এক ভাই তুহিন। ওর আসলে বহুদিন ধরে একটা ভালো গেমিং পিসি বিল্ড করার ইচ্ছে ছিল, এবং তারপরে 3000 সিরিজ লঞ্চের পরে মাইনিং স্ক্যালপিং নিয়ে যা ঘটনা ঘটলো তা আপনারা সবাই জানেন। ওর ইচ্ছে ছিল 3080 দিয়ে একটা সিস্টেম বিল্ড করার গেমিং এবং স্ট্রিমিংয়ের জন্য, কিন্তু তারপর 3080-র দাম যেখানে পৌঁছে গেল, ইভেন LHR নতুন কার্ড লঞ্চ করার পরেও তাতে ওর পক্ষে আর কম্পিউটার বিল্ড করা সম্ভব হলো না। তারপরে ওর চাকরির জন্য ওকে রিলোকেট করতে হবে অন্যত্র, এবং সেখানে এক্ষুনি পিসি বানিয়ে নিয়ে যাওয়া ইত্যাদি সমস্যা নিয়ে তাই ও ঠিক করলো যে যত কম পয়সায় খরচা করে একটা গেম খেলার জন্য কিছু একটা কিনবে। তাই অগত্যা কনসোল এবং PS5-এর যা দাম এবং যে হারে চারদিকে স্ক্যালপিং হচ্ছে, সেই জন্য PS4 ইউজড একটা PS4 Pro ও বেছে নিল। আচ্ছা, সবার আগে বলি এই যে যন্ত্রটা আমার পেছনে চলছে সেটা ঠিক কি। সেটা হচ্ছে একটা PS4 Pro 1TB এডিশন, 4K HDR সাপোর্টেড, এবং এটা আমি কিনেছি ইমলের পারভেজ ভিডিও গেমস থেকে। এটার দাম পড়েছে 24,000 টাকা। আমার মতো যারা স্টোরি ওরিয়েন্টেড গেম প্লেয়ার, অর্থাৎ যারা কম্পিটিটিভ গেম খুব একটা খেলেন না, বিশেষ করে কনসোলে তো খেলেনই না, তাদের জন্য আমার তো মনে হয় এটা খুবই ভালো ডিল। কারণ 4K সাপোর্টেড একখানা কনসোল, যাতে আপনি যে কোনো গেম, স্টোরি ওরিয়েন্টেড গেম খেলে সেটা এনজয় করতে পারবেন। তার জন্য 60 FPS আমার মনে হয় এনাফ, বা 60 বা 30 FPS এনাফ। কিন্তু অবশ্যই প্রচুর লোক একজন আছেন এখানে যারা 120, 144 হার্জের মনিটরও খেলে অভ্যেস, তাদের কথা আমি বলছি না। কিন্তু এক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে যারা সিঙ্গেল প্লেয়ার গেম খেলতে চান এই মুহূর্তে, চারদিকে গ্রাফিক কার্ডের দাম যা বেড়ে আছে, তাদের জন্য কিন্তু এটা খুব ভালো ডিল। কারণ আপনি 24-25 হাজার টাকাতে একটা ফুল কনসোল পেয়ে যাচ্ছেন উইথ কন্ট্রোলার, যেটাতে আপনি এই মুহূর্তে PS4 এর সেকেন্ড হ্যান্ড গেমও আপনি পাবেন। অ্যামাজনের ডিলেও প্রচুর গেম পাওয়া যাচ্ছে। আমি কী কী গেমেতে খেলেছি এবং সেটা কী দাম পড়েছে সেই নিয়ে আমি বলছি। তো যারা গেমিং করতে চাইছেন, মানে ই স্পোর্টস বা গেমিং করতে চাইছেন, মানে অনলাইন গেমিং, বা অনলাইন গেমিং বলবো না, কম্পিউটার গেমস বা ভিডিও গেমস যারা খেলতে চাইছেন, তাদের জন্য কিন্তু এই মুহূর্তে সেকেন্ড হ্যান্ড PS4 একখানা খুবই ভালো ডিল। PS4 নিয়ে আমার এক্সপিরিয়েন্স বলার আগে আমি অবশ্যই বলতে চাই যে আমি এতে কী কী গেম টেস্ট করেছি। এতে আমি গেম টেস্ট করেছি দুটি। এক হচ্ছে মার্ভেলস স্পাইডারম্যান গেম অফ দ্য ইয়ার এডিশন, এবং 2 নম্বর হলো গড অফ ওয়ার। অর্থাৎ গড অফ ওয়ার 4 বা গড অফ ওয়ার রিবুট। স্পাইডারম্যানটা আমি কিনি কনসোলটা কেনার সাথেই, তখন আমার দাম পড়ে 800 টাকা, এবং সেই দিন অ্যামাজনের ডিলে আমি 860 টাকায় কিনি হচ্ছে গড অফ ওয়ার। তো মোটামুটি সপ্তাহখানেক এটা ব্যবহারের পর আমি এখন এবার আমার এক্সপিরিয়েন্সের কথা বলি। প্রথমত আমি এই প্রথম মানে কনসোল নিজে হাতে ঘেঁটে দেখলাম, এবং এর আগে আমি অনেক কিছু গল্প শুনেছিলাম যে কনসোলের থেকে পিসি রেন্ডারিং বেটার হয়, হয়তো জানুয়ারি মাসে আমি যখন গড অফ ওয়ার খেলবো পিসিতে, তখন আমি বুঝতে পারবো যে ঠিক কতটা ডিফারেন্স হচ্ছে গ্রাফিক্সের। তবু সত্যি কথা বলি যে মাত্র 24,000 টাকা দিয়ে যে যন্ত্রটা আমি কিনে আনার পর আমি যখন তাতে গড অফ ওয়ার গেমটা চালালাম, আমি তার গ্রাফিক্স দেখে সত্যি করেই চমকে গেছিলাম। আমি এর আগে PS4 এর গেম ক্যাপচার দেখেছি এবং অনলাইনে সত্যি করেই দেখেছি, কিন্তু নিজে হাতে ওই পয়সাটা খরচা করার পরে সেটা চলতে দেখে মানে সত্যি করেই আনবিলিভেবল। এবং আমার মনিটরটা 4K 60 হার্জের মনিটর, এবং সেটা কালার অ্যাকিউরেট মনিটর, যেহেতু আমি কালার গ্রেডিং বা ক্রিয়েটিভ কাজের জন্য ব্যবহার হয়। এটা একটা 100% SRGB এবং 100% Rec 709 এর মনিটর। তো এটাতে কালার তো বিউটিফুল আসে এমনিতেও, তো সেই জন্যই মানে গ্রাফিক্সের দিক থেকে বলবো আমি সত্যি করে আমি একদমই ডিসঅ্যাপয়েন্টেড নই। এমনকি স্পাইডারম্যানেও আমি যা গ্রাফিক্স দেখেছি সেটা অত্যন্ত সন্তোষজনক। কারণ আমি সন্তোষজনক এই জন্যই বলছি যে
আমি নিজে যে পিসিটাতে গেমিং এবং এডিটিংয়ের কাজ করি, অর্থাৎ স্যামারিটানের পেছনে আমার খরচা হয়েছিল প্রায় 2.5 লাখ টাকার কাছাকাছি, এবং তার 10 ভাগের 1 ভাগ দামের একটা জিনিসের থেকে যা আমি গ্রাফিকার কোয়ালিটি পেয়েছি তা সত্যি সন্তোষজনক। অর্থাৎ 24,000 টাকা খরচা করে একটা কনসোল কিনে মনে হয় হ্যাঁ ঠিক আছে, যা গ্রাফিক্সের পারফরমেন্স সেটা যথেষ্ট ভালো, খুবই ভালো। এইবারে যারা কনসোল ভক্ত আছেন তারা সবাই গালাগালি নিয়ে রেডি হয়ে যান, কারণ এবার আমি বলবো আমার এই কনসোল ব্যবহারের এক্সপিরিয়েন্সের কথা। প্রথম কথা হচ্ছে যে আমি কনসোলটা হাতে পাওয়ার পর এটাকে পুরো রিসেট করে সফটওয়্যার আপডেট করে নতুন অ্যাকাউন্ট খুলে, অর্থাৎ আমি করিনি, এটা আমার ভাই করেছে। সেইখানে বক্তব্য হচ্ছে যে গেম প্যাড দিয়ে টাইপ করা যে কতটা কঠিন হতে পারে সেটা আবার নতুন করে আমি বুঝতে পারলাম। মানে আমি এর আগে ফায়ার টিভি ব্যবহার করি, ফায়ার টিভি স্টিকে রিমোট দিয়ে টাইপ করাতেই আমার মাথা ব্যথা হয়ে যায়। তো এটাতে মোটামুটি আমার মাথা ব্যথার সাথে সাথে আমার নাকও বন্ধ হয়ে গেল, সেই নাক আমার এখনো বন্ধ হয়ে আছে। তো যাই হোক, তো গেম প্যাড দিয়ে টাইপ করা এবং কোনোভাবেই ইউএসবি কিবোর্ড মাউস কানেক্ট করতে না পারা, এটা কিন্তু আমি জানি মানে খুব পিসি ইউজার জাতীয় নিট পিকিং হয়ে যাচ্ছে, তবু এটা আমার কাছে একদমই পছন্দ হয়নি। মানে অন্তত যদি টেম্পোরারিলি কিবোর্ড মাউস ব্যবহার করে আমি ইনপুটগুলো দিতে পারতাম, আমার মনে হয় মানে সেটা প্রসেসটা অনেকটা সোজা হতো, কিন্তু সেটা একদমই করা যায়নি। পুরো টাইপিংটাই আমাকে গেম প্যাড দিয়ে করতে হয়েছে। সেটার পরের কথা হচ্ছে যে ওভারঅল গেম প্লে, আমি তো গ্রাফিক্স নিয়ে কোনো কথাই বলবো না, গ্রাফিক্স এবং পারফরমেন্স খুব খুব ভালো, কিন্তু এই বস্তুটিতে আমি আজ অব্দি অভ্যস্ত হতে পারলাম না। সত্যি কথা বলছি, আপনারা দেখতে পান, মানে এক সেকেন্ড, নিজে অভ্যস্ত হওয়ার জন্য আমি লজিটেকের এই গেম প্যাডটা কিনে এনে চেষ্টা অব্দি করেছিলাম, কিন্তু সত্যি বলছি মানে ওই মর্টাল কম্ব্যাট ছাড়া কোনো কিছুতে আমি এটা ঠিক করে ব্যবহার করে উঠতে পারিনি। মানে আমার মানে কোন আঙুল কোথায় যাবে, কেন যাবে, কিভাবে যাবে, কি করবে, এটা ভাবতে ভাবতেই আমার দিন কেটে যায় বা আমি আউট হয়ে যাই, আমি মানে বুঝতে পারি না। কারণ আমি এখনো অবধি, আমাকে যদি R1 বাটন প্রেস করতে পারে আমি 10 বার হবে R1, এটা ওপরে নিচে এদিকে বাঁদিকে, হ্যাঁ আমার ডান বাগানে একটু সমস্যা আছে, কিন্তু তবু মানে R1, হ্যাঁ কোনটা R1 যেন, ওইটা R1 ছিল না, এবং এখনো আমাকে খুঁজতে হয় যে কোনটা ক্রস, কোনটা গোল, কোনটা ট্রায়াঙ্গেল, কোনটা। আমার সমস্যা নয়, এটা আমারই সমস্যা, এটা গেম প্যাডের সমস্যা নয়, কিন্তু অ্যাজ এ পিসি গেমার আমার মনে হয়েছিল হ্যাঁ ভালো তো অপশান, একটা পিএস থাকলে সুবিধা হয়, কিন্তু না, 2-3 দিন গেম খেলার পর আমি বলছি কিবোর্ড মাউস জন্ম বেঁচে থাকা আমার গেম প্যাডে সত্যি সমস্যা। মানে এটা একটা অ্যাকোয়ার্ড টেস্ট, হয়তো আমি এখন যদি জিদ ধরে থেকে অনেকক্ষণ ধরে এই গেম প্যাড দিয়েই খেলি তাহলে হয়তো আমার অভ্যেস হয়ে যাবে, এবং তখন আমার মনে হবে বা গেম প্যাড দিয়ে খেলা কত সোজা। কিন্তু যেটুকু আমি ব্যবহার করেছি এবং সেটা খুব সীমিত সময়ের জন্য, তাতে আমার মনে হয়েছে যে আমার কিবোর্ড মাউস অনেক ভালো। গেম প্যাড নিয়ে এমিং থেকে আরম্ভ করে গেম প্যাডে কী করা কি না করা, সত্যি কথা বলতে মানে আমি গড অফ ওয়ার খেলতে খেলতে প্রথম চেক পয়েন্টে গিয়ে আমাকে আছে, আমি জানি গেমের হয়তো স্পয়লার হয়ে যাবে, সেখানে অ্যাট্রিয়াসকে দিয়ে অ্যারো মানে তীর ছোড়াতে হবে এবং ক্রেটোসকে দিয়ে অ্যাক্স ছোড়াতে হবে। একটা বাটন দিয়ে অ্যাট্রিয়াস তীর ছুটবে, আর একটা বাটন দিয়ে এম করে, অর্থাৎ আমাকে থামস্টিক দিয়ে এম করে আমাকে লেভাইথান অ্যাক্স ছুটতে হবে। তো এদিক ওদিক করে আমার ওই পুরো ব্যাপারটা আমার ফিগার আউট করতে করতে আমি 4 বার আউট হয়ে গেছিলাম। তো আমি বলছি, আমি জানি খুব প্যাথেটিক শুনতে লাগবে এবং খুব হাসি লাগবে, মানে হাসি পাবে সবাইরই, কিন্তু সত্যি কথা বলছি গেম প্যাড ইজ নট মাই কাপ অফ টি। কিন্তু আমি যদি গেম প্যাডটার রিভিউর কথা বলি, আমার মনে হয় যে পিসিতে যারা গেম প্যাডে খেলেন, যাদের অ্যাকচুয়ালি গেম প্যাডে খেলার অভ্যেস আছে, তাদের জন্য তাদের এইরকম ভালো গেম প্যাড দরকার। কেন এইরকম ভালো বলতে আমি কি বলতে চাইছি, প্রথম কথা হচ্ছে যে এটার ওয়্যারলেস কানেকশনটা খুব পাওয়ারফুল, এবং এর মধ্যে যা যা ফিচার আছে, উপরের ফিচার টাচপ্যাড, এবং সবথেকে সুন্দর ফিচার আমার যেটা লেগেছে সেটা হচ্ছে তলায় হেডফোনের জ্যাক। আমি আমার হেডফোন, আমার সেনেইজারের হেডফোন আমি এতে কানেক্ট করে মজা আসে ইজিলি পিছিয়ে গিয়ে আমার চেয়ারটাকে আমি 180 ডিগ্রি নয়, মোটামুটি 45 ডিগ্রি হেলিয়ে শুয়ে শুয়ে গেম খেলতে পারি, যেটা পিসিতে খেলা একটু মুশকিল। কিন্তু এই ধরনের ফিচার রিচ গেম প্যাড আমার মনে হয় পিসি মার্কেটে আরও অনেক বেশি দরকার আছে। হ্যাঁ অনেক হাই এন্ড গেম প্যাড আছে, থার্স মাস্টারের আছে, রেজারের আছে, ইনফ্যাক্ট এই ডুয়েল শক 4 কন্ট্রোলারটাকেও একটু জেরিরিক করলে পিসিতে ইউজ করা যায়, কিন্তু সেখানে অনেক ফিচার কাজ করে না। আপনারা দেখে নিতে পারেন, স্টিমে একটা প্লাগইন আছে, স্টিমের প্লাগইন দিয়ে করা যায়, বা আর একখানা ছোটো সফটওয়্যার আছে সেটা দিয়ে ব্যবহার করা যায়, কিন্তু সমস্ত ফিচার তাতে কাজ করে না এবং কানেকশনটা অনেক ক্ষেত্রে স্টেবল হয় না। তো আমার মনে হয় এইরকম ধরনের কন্ট্রোলার আমাদের আরও বেশি দরকার আছে। হ্যাঁ আমি এক্সবক্সের এলিট কন্ট্রোলারে কখনো খেলিনি, সেটারও হয়তো ফিচার অনেক বেশি থাকবে, খেললে আমি অবশ্যই চেষ্টা করবো কখনো যদি মানে এলিট কন্ট্রোলার হাতে পাই দুটোর মধ্যে কম্পেয়ার করে দেখার। কিন্তু
আমার মনে হয়েছে যে কন্ট্রোলার হিসেবে কন্ট্রোলারটা খুব খুব ভালো, এবং এর যে ডুয়েল ভাইব্রেশন মোটরটা আছে, এবং সেই ভাইব্রেশন মোটরটা এতটাই, মোটর দুটো এতটাই পাওয়ারফুল, মানে যারা গড অফ ওয়ার খেলেছেন, প্রথমে যেখানে গাছ কাটা সিনটা আসে, ক্রেটোস একটা করে গাছে বাড়ি মারছে, গাছটা কেটে পড়ছে, ভাইব্রেশনটা ফিল করা যায়, মানে আমার সত্যি মনে হয় গাছটা যেন আমি বাড়ি মেরে কাটছি। তো সেই জন্য মানে গেম প্যাডটা অসাধারণ। আমি খুব খারাপ যে আমি গেম প্যাডে খেলতে পারি। প্লে স্টেশনের ইন্টারফেস নিয়ে যদি কথা বলি, তাহলে ইন্টারফেসটা আমাকে আমার অত্যন্ত পুরনো এবং অত্যন্ত পছন্দের একটা সফটওয়্যারের কথা মনে করায়, সেটা হলো উইন্ডোজ মিডিয়া সেন্টার। বিশেষ করে উইন্ডোজ মিডিয়া সেন্টার, বা যারা প্লেক্স ব্যবহার করেন, বা যারা অনেকে যদি কেউ কোডি ব্যবহার করেন, তাহলে তারা জানবেন যে যেরকমভাবে কোডি বা এই ধরনের হোম মিডিয়া সেন্টারগুলোর ইন্টারফেস থাকে, সেরকম ধরনের একটা ইন্টারফেস আছে, খুবই ইনটুইটিভ ইন্টারফেস। এবং হ্যাঁ, আপনি এই গেম প্যাডের কন্ট্রোলটাতে একটু অভ্যস্ত হয়ে গেলে তখন সেটা খুবই সোজা। তবে ওভারঅল সফটওয়্যারের কোনো ল্যাগিনেস নেই, রেসপন্সিভনেস খুব ভালো, এবং এটা এত বছর পুরনো, মানে PS5 এর কম্পেয়ারে PS4 Pro এখন পুরনো, আগের জেনারেশনের কনসোল, সেই হিসেবে তার পারফরমেন্স নিয়ে বা তার ওভারঅল সফটওয়্যার আপডেট নিয়ে কোনো কিছু কিন্তু কোনো সমস্যা করায়নি আমাকে। মানে একবার ওয়াইফাইতে কানেক্ট হয়ে যাওয়ার পর কানেকশন ছেড়ে দেওয়ার কোনো সমস্যা নেই, বা কোনোভাবে কোনো অন্য কোনো সমস্যা নেই। মানে একবার আমি ওয়াইফাইতে কানেক্ট করে নিয়েছি, সমস্ত সফটওয়্যার আপডেট হয়েছে, সব চলেছে, কোথাও কিছু আটকায়নি, কোথাও কোনো এরর নেয়নি। তো এটা একটা খুব ভালো জিনিস অবশ্যই, যে মানে কনসোলের ক্ষেত্রে। এবং তো এটাই, মানে আমি এটার ইন্টারফেসটা অত্যন্ত ফ্লুইড এবং খুব তাড়াতাড়ি স্টার্ট এবং খুব তাড়াতাড়ি শাটডাউন। আর একটা জিনিস যেটা অনেক ক্ষেত্রে কেউ পজিটিভ ধরতে পারেন, কেউ নেগেটিভ ধরতে পারেন, আমি তো পজিটিভই ধরবো, সেটা হচ্ছে এর এই ওয়েক আপ ফিচারটা। অর্থাৎ আমার প্লে স্টেশন বন্ধ করা আছে, আমি কন্ট্রোলারটা তুলে নিয়ে জাস্ট একটা যে কোনো বাটন প্রেস করলাম, প্লে স্টেশন সঙ্গে সঙ্গে বুট আপ হয়ে যায়। এটা খুব কনভিনিয়েন্ট একটা জিনিস, মানে মনে হয় যেন আমি কম্পিউটারটা ঢুকে কম্পিউটার একটা কিবোর্ডে বাটন প্রেস করলাম, কম্পিউটার চালু হয়ে গেল, এটা দেখতে খুবই ভালো লাগে। তো এই ধরনের ফিচারটা, মানে এইটাও ব্যাপারটাও একটা খুব, হ্যাঁ মানে সত্যি করেই মানে যারা ডিআইওয়াই পিসি করছেন বা পিসি গেমিং করছেন, তাদের জন্য পুরো জিনিসটাই জুড়ে জুড়ে তৈরি করা। এবং মানে জুড়ে জুড়ে তৈরি করা মানে শুধু কম্পোনেন্টের কথা বলছি না, আমি পেরিফেরালসের কথাও বলছি, কিবোর্ড, মাউস, মনিটর, সব কিছুই আলাদা আলাদা করে কিনে তৈরি করতে হয় একটা সেট আপ। কিন্তু কনসোল অন্যদিকে আউট অফ দ্য বক্স সলিউশন। সবার বাড়িতে টিভি থাকে, আপনার বাড়িতে টিভি আছে, আপনি বক্স থেকে কনসোল বার করুন, লাগান, অ্যান্ড ইউ প্লে, দ্যাটস ইট। তো সেই দিক থেকে কিন্তু এটা অত্যন্ত হ্যান্ডি ফিচার, এবং সেটা বোঝাই যায় যে এটা মানে সত্যি করেই ওরকম, যে যারা একদমই ঝামেলার মধ্যে যেতে চান না, দিনের শেষে বাড়ি আসবো, গেম খেলবো, তাদের জন্য এই ফিচারগুলো খুবই অ্যাট্রাক্টিভ। তো এবার একটা ওভারঅল ব্যাপারে আসি, সেটা হচ্ছে যে ইউজেবিলিটির দিক থেকে যদি ধরি, তাহলে একটা কম্পিউটার শুধু গেম খেলা ছাড়া অনেক কাজই করা যায়, যে জন্য অবশ্যই পিসি এগিয়ে আছে। এবং পিসি না কনসোল, কনসোল না পিসি, আমি সেই বিতর্কের মধ্যে যেতেই চাইছি না। শুধু আমি এই বর্তমান অবস্থাতে আমি একখানা তুলনামূলক আলোচনা এই জন্যই করতে চাইছি, তার কারণ হচ্ছে যে স্টিমে গেমের যা অফার চলে, বা প্লে স্টেশনের নেটওয়ার্কেও গেমের মাঝে মধ্যেই যা অফার চলে, সেক্ষেত্রে গেমের দামের ব্যাপারটা আমি মোটামুটি ধরে নিচ্ছি একরকম। কারণ আমি 850 টাকায় প্লে স্টেশনে গড অফ ওয়ারের ব্লুরে কিনেছি, এখন আমি যদি এই মুহূর্তে প্রি বুক করি, পিসির জন্য গড অফ ওয়ারের দাম পড়বে 3200 টাকা। তো হ্যাঁ, অবশ্যই পিএস এর হিসেবে, মানে প্লে স্টেশনের হিসেবে গড অফ ওয়ার অনেক পুরোনো গেম, পিসিতে অনেক নতুন, দামটা বেশি হবে। তো এইভাবে এদিক ওদিক খুঁজলে কিন্তু 700-800 টাকায় প্লে স্টেশনের গেম পাওয়া যায়। মানে সেটা হরাইজন জিরো ডন হতে পারে, শ্যাডো অফ দ্য টুম রাইডার হতে পারে, আনচার্টেড হতে পারে, একের পর এক গেম কিন্তু 1000-1200 টাকা রেঞ্জের মধ্যে থাকে, যেখানে মানে মোটামুটি ট্রিপল এ টাইটেলগুলো ডিসকাউন্টের পরেও, মানে একদম সাংঘাতিক ডিসকাউন্ট না দিলে বা এপিক ফ্রি না দিলে, তো সেই রকম রেঞ্জেই মোটামুটি ট্রিপল এ টাইটেলসগুলোর দাম হয়। তো এবারে এপিক ফ্রি দিয়ে দিলে কিছু করার থাকে না, কিন্তু সেদিক থেকে দেখলে আমি মনে করি গেমের প্রাইসটা মোটামুটি তুল্যমূল্য। এবার যদি হার্ডওয়্যারের প্রাইসটা দেখি, কারুর যদি মনে হয় যে আমি শুধুমাত্র গেম খেলার জন্যই একটা পিসি বানাবো, আমার অন্য কোনো কাজ নেই, মানে গেম খেলা ছাড়া আমি আর অন্য কাজে ব্যবহারই করবো না, আমি দিনের শেষে সারাদিন অফিসে কম্পিউটারে কাজ করার পর আই ডোন্ট নিড এ কম্পিউটার, আমার শুধুমাত্র গেম খেলার একটা জিনিস চাই, তো সেক্ষেত্রে এখানে PS4 বা আপনি যদি স্পেন্ড করতে পারেন PS5 একখানা ভালো অপশান, যদি আপনি দিনের শেষে একটা রিফ্রেশমেন্ট বা একখানা এনজয়মেন্ট চান তার জন্য। সেটা ছাড়া পিসি না পিসি না এক্সবক্স, এই সমস্যা এবং এই বিতর্ক সারা জীবনই চলতে থাকবে। তার উত্তর না আমি দিতে পারবো, না কেউ দিতে পারবে। দেখুন, আমি 4 বছর বয়স থেকে মোটামুটি কম্পিউটার ব্যবহার করে এসেছি, এবং আমি গেম খেলেছি। ছোটবেলায় অনেক বেশি গেম খেলতাম, এখন আমার ধৈর্য অনেক কমে গেছে গেম খেলার হিসেবে। আমার যদি কোনো গেমের স্টোরি খুব ভালো না লাগে, এবং সবথেকে বড় কথা কন্ট্রোল যদি আমি না বুঝতে পারি, আমার সমস্যা হয়, যে জন্য আমি গড অফ ওয়ার মাঝ রাস্তায় থামিয়ে দিয়েছি। আমি ওয়েট করছি পিসি তেলে কিবোর্ড মাউস দিয়ে খেলবো বলে। তো সেই জন্য
আমার জন্য হয়তো নয়, কিন্তু এরকম প্রচুর গেমার আছেন যারা খুব সহজে মানে গেম প্যাডে খেলতে অভ্যস্ত, এবং তাদের জন্য কিন্তু প্লে স্টেশন, বিশেষ করে ইউজ প্লে স্টেশন কিন্তু খুব ভালো একটা ডিল হতে পারে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। ফিরে আসবো পরের ভিডিওতে। যাতে পরের ভিডিও মিস না হয়ে যায় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটা প্রেস করে দিন। আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো দেওয়া রইল স্ক্রিনে এবং ডিসক্রিপশন সেকশনে, চলে যান সেখানে আমাদের পরের ভিডিওর আপডেটের জন্য। চলে আসুন আমাদের টুকটাক টেক কমিউনিটিতে, যেখানে আমরা আড্ডা দেবো টেক নিয়ে, এবং সেখানে আমরা কনসোল না পিসি, পিসি না কনসোল, এই নিয়ে জবরদস্ত লড়াই করব। তাই ভালো থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন টুকটাক।